হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমরা আজকে আলোচনা করব হিসাব বিজ্ঞানের সবচেয়ে গুরুত্বপূর্ণ টপিক। এই টপিক বলা হয়ে থাকে যে হিসাব বিজ্ঞানের বেস হচ্ছে এটা। আজকে আমরা আলোচনা করব হিসাব বিজ্ঞানের এই যে হিসাব বিজ্ঞানের হিসাব নিয়ে। তাহলে আজকে আমাদের আলোচনার টপিক হচ্ছে হিসাব। তাহলে এই যে হিসাব, তোমরা সবাই জানো আধুনিক পদ্ধতিতে হিসাব হচ্ছে 5 প্রকার। আমরা সবাই জানি, বলো আধুনিক পদ্ধতিতে হিসাব কয় প্রকার? 5 প্রকার। সেই 5 প্রকার হিসাব কি কি? সম্পদ, দায়, আয়, ব্যয়, মালিকানা সত্ত্ব। বলো আধুনিক পদ্ধতিতে হিসাব কয় প্রকার? 5 প্রকার। কি কি? সম্পদ, দায়, আয়, ব্যয়, মালিকানা সত্ত্ব। তো মূল ব্যাপারটা একটু বলি ভাইয়া। হিসাব বিজ্ঞান যদি তুমি শিখতে চাও, তাহলে এই 5 প্রকার হিসাব যদি পারো, তারপরে তুমি হিসাব বিজ্ঞানের যে কোনো অধ্যায় তুমি করতে পারবা। এবং মজার একটা ব্যাপার বলি, হিসাব বিজ্ঞানের এই যে অনেক কিছু আমরা জানি, কিন্তু আমরা যে জানি আমরা নিজেরাই জানি না। যেমন আজকে বাস্তবে আমরা প্রয়োগ দেখাবো। দেখো তো ভাইয়া, বলো তো আধুনিক পদ্ধতিতে হিসাব কয় প্রকার? 5 প্রকার। কি কি? সম্পদ, দায়, আয়, ব্যয়, মালিকানা সত্ত্ব। তাহলে আমরা দেখি এই 5 প্রকার হিসাব চিনি কিনা। মজার ব্যাপার হচ্ছে এই 5 প্রকার হিসাবেরও অনেক অনেক জিনিস আমরা জানি। যেমন আমরা প্রথমে শুরু করি, ধরে নাও ব্যয় দিয়া। ব্যয়, খেয়াল করবা সবাই। ধরো ব্যয়, ঠিক আছে? ধরো তুমি তোমার গার্লফ্রেন্ডের জন্য একটা গিফট কিনছো। তাহলে এবার বলো তো, গার্লফ্রেন্ডের জন্য যদি গিফট কিনো, তোমার আয় হবে না ব্যয় হবে? কিনলে তোমার পকেট থেকে টাকা চলে যাবে না? চলে গেলে তোমার আয় হইলো না ব্যয় হইলো? ব্যয় হইলো। তাহলে আমরা বলতে পারি ক্রয় মানে হচ্ছে একটি ব্যয়। তাহলে ক্রয় করলে কি হয়? আমার ব্যয় হয়। তাহলে ক্রয়কে হিসাব বিজ্ঞানের ভাষায় কি বলে? ব্যয়। ওকে, এবার বলো তো ভাইয়া, ধরো তুমি গার্লফ্রেন্ডকে নিয়ে রিক্সায় ঘুরতে গেছো। তাহলে এই যে রিক্সা ভাড়া দিবা, তোমার আয় হবে না ব্যয় হবে? ব্যয় হবে। এই রিক্সা ভাড়াকে হিসাব বিজ্ঞানের ভাষায় বলে পরিবহন। হিসাব বিজ্ঞানের ভাষায় কি বলে? পরিবহন। তাহলে পরিবহন কি একটা ব্যয়। ওকে, এবার বলো তো ভাইয়া, ধরো আমরা হিসাব বিজ্ঞানে হিসাব করি ব্যবসা। বলো আমরা হিসাব বিজ্ঞানে কার হিসাব করি? ব্যবসা। তাহলে এখন যদি আমি তোমাকে বলি যে ভাড়া, ভাড়া মানে হচ্ছে ব্যবসার যে দোকান ভাড়া আছে তাকে বলতেছে ভাড়া। তাহলে এবার বলো তো, ব্যবসা কি তার ভাড়া পায় না দোকানের ভাড়া দেয়? তাহলে ব্যবসা তার দোকানের ভাড়া কি দিয়ে থাকে। তাহলে ব্যবসা থেকে টাকা চলে যায়, তাই আমরা এটাকে কি বলবো? ব্যয়। ভাড়া মানে ব্যয়। আচ্ছা, ব্যবসা তার প্রচার প্রচারণা চালায় না ব্যবসা সম্পর্কে? এই প্রচার প্রচারণাকে বলা হয় বিজ্ঞাপন। প্রচার প্রচারণাকে কি বলা হয়? বিজ্ঞাপন। তাহলে বলবো তো ভাইয়া, বিজ্ঞাপন দিলে ব্যবসার আয় হয় না ব্যয় হয়? বিজ্ঞাপন দিলে ব্যবসার জন্য কি হয়? ব্যয় হয়। ঠিক আছে ভাইয়া? ওকে, এবার বলো তো ভাইয়া, আমি বললাম বেতন। বেতন, দেখো তো ভাইয়া, বেতন একটু মনোযোগ দিয়ে শুনবা। দেখো, আমরা সবসময় প্রতিটা জিনিস চিন্তা করব ব্যবসার দৃষ্টিভঙ্গি থেকে, কারণ হিসাব বিজ্ঞান মানে হিসাব করা হয় ব্যবসা। তাহলে এবার বলো তো ভাইয়া, এই যে বেতন, বলো ব্যবসা প্রতিষ্ঠান কি বেতন পায় না তার কর্মচারীকে বেতন দেয়? ব্যবসা প্রতিষ্ঠান কি করে? তার কর্মচারীকে বেতন দেয়। তাহলে এবার বলো তো, ব্যবসার জন্য, তাহলে ব্যবসার জন্য বেতনটা কি আয় হবে না ব্যয় হবে? বেতনটা হবে ব্যবসার জন্য ব্যয়। ঠিক আছে ভাইয়া, কারণ ব্যবসা তার কর্মচারীকে কি করে? বেতন দিয়ে থাকে। তাহলে আমরা শিখে গেলাম এই যে ব্যয়। দেখো তো ভাইয়া, আমরা কি এটা নতুন করে শিখছি? না, এগুলো যে ব্যয় হয় এগুলো আমরা এমনি বুঝতে পারি। তাহলে এবার বলো তো আরো কিছু নাম বলি। বলো আপ্যায়ন। বলো প্রাক্তন আসলো, তাকে আপ্যায়ন করবে না? আপ্যায়ন করলে তোমার কি আয় হবে না খরচ হবে? খরচ হবে। খরচ আর ব্যয় কি আপাতত ধরে নাও এক। তাহলে বলো তো আপ্যায়ন কি একটা ব্যয়ের নাম? কনসেপ্টটা কি ক্লিয়ার ভাইয়া? ওকে, তাহলে হিসাব বিজ্ঞান বইয়ের ভাষা দরকার নাই, সাধারণ ভাষায় যে কারণে তোমার কাছ থেকে টাকা চলে যাবে সেই কারণটা হচ্ছে তোমার জন্য ব্যয়। তাহলে এবার একটু বলো তো ভাইয়া, যদি বলি বীমা প্রিমিয়াম প্রদান, তাহলে বীমার টাকা দিলে আমার জন্য আয় হইলো না ব্যয় হইলো? ব্যয় হলো। আমি বীমার কিস্তি দিছি, তাহলে আমার জন্য কি হলো? বীমা হচ্ছে আমার জন্য ব্যয়। ঠিক আছে ভাইয়া? ওকে, তাহলে আমরা ব্যয়গুলা চিনলাম। এবার আমরা শিখবো আয়। আয়। খেয়াল করো তো ভাইয়া, দেখি আমরা আয়গুলো চিনি কিনা। ধরো একজন ব্যবসায়ী বিক্রি করলো, তাহলে বিক্রি করলে তার জন্য কি হবে? আয় হবে। তাহলে বিক্রয় হচ্ছে হিসাব বিজ্ঞানের ভাষায় আয়। বলো বিক্রয় হিসাব বিজ্ঞানের ভাষায় কি? আয়। কারণ বিক্রি করলে কি হয়? লাভ হয়। আর লাভ আর আয়কে ধরে নাও এক। তাহলে বলো বিক্রি করলে কি হয়? লাভ হয়, মানে কি হয়? আয় হয়। ধরো এক জায়গায় বিনিয়োগ করছিলাম, তাহলে সেখান থেকে বিনিয়োগের সুদ পাইলাম। বিনিয়োগ করার কারণে সেখান থেকে কি পেয়েছি? বিনিয়োগের সুদ। তাহলে এবার বলো তো,
বিনিয়োগ করার কারণে বিনিয়োগের সুদ পাইছি, মানে সুদটা পাইছি, তাহলে আমার জন্য কি হলো, আয় হলো। তাহলে বিনিয়োগের সুদকে হিসাব বিজ্ঞান ভাষায় কি বলে, আয়। এবার যদি বলি কমিশন প্রাপ্তি, লিখলাম কমিশন প্রাপ্তি। কমিশন প্রাপ্তি মানে কি, কমিশনের টাকাটা পাইছি। তাহলে এবার বলো তো কমিশনের টাকা পাইলে আমার আয় হইলো না ব্যয় হইলো, আয় হলো। তাহলে কমিশন প্রাপ্তি আমার জন্য হচ্ছে আয়। এবার যদি আমি বলি শিক্ষানবিশ স্যালামি, মনে রাখবা শিক্ষানবিশ স্যালামি, শিক্ষানবিশ স্যালামি, শিক্ষানবিশ স্যালামি। আরেকটা জিনিস হচ্ছে শিক্ষানবিশ ভাতা, শিক্ষানবিশ ভাতা, শিক্ষানবিশ ভাতা, শিক্ষানবিশ ভাতা। একটু মনে রাখবা। দেখো তো ভাইয়া, আমরা কার হিসাব করি, ব্যবসার হিসাব করি। এই দুইটা জিনিস একটু প্যাচ লাগে, তাই আমি একটু ক্লিয়ার করে দিই। মনে রাখবা, ব্যবসা প্রতিষ্ঠান তার কর্মচারীকে যাতায়াত ভাতা, চিকিৎসা ভাতা, মহার্ঘ ভাতা, এরকম ধরনের বিভিন্ন ধরনের ভাতা দিয়ে থাকে। তাহলে এই যে ভাতা, শিক্ষানবিশ ভাতা, এই ভাতাটা হচ্ছে ব্যয়। বলো শিক্ষানবিশ ভাতা কি, ব্যয়। কেন কেন, কারণ ব্যবসা প্রতিষ্ঠান কি করে, তার কর্মচারীকে বিভিন্ন ধরনের যাতায়াত ভাতা, চিকিৎসা ভাতা, মহার্ঘ ভাতা, এরকম বিভিন্ন ধরনের ভাতা দিয়ে থাকে। তাই ভাতা হচ্ছে ব্যবসার জন্য ব্যয়, আর ভাতা যদি ব্যয় হয়, শিক্ষানবিশ স্যালামি হচ্ছে ব্যবসার জন্য আয়। ঠিক আছে ভাইয়া? তাহলে এবার আমরা ব্যয়ও শিখলাম, আয়ও শিখলাম। আসলে শিখি নাই, এটা আমরা আগে যেতে জানতাম। তাহলে ব্যয় কি, যেই কারণে আমাদের কাছ থেকে টাকাটা চলে যাচ্ছে সেই কারণটাই হচ্ছে সহজ ভাষায় ব্যয়, আর যেই কারণে আমাদের কাছ থেকে টাকাটা আসছে সেটাকে আমরা সহজ ভাষায় বলছি আয়। ঠিক আছে? ওকে, তাহলে আমরা আয়ও চিনে গেলাম, ব্যয়ও চিনে গেলাম। এটা কিন্তু বইয়ের ভাষা না, সহজ ভাষা, মানে তোমাদের নিজেদের ভাষায়। ওকে, এবার আমরা শিখবো মালিকানা সত্ত্ব। মালিকানা সত্ত্ব, বলো তো মালিকানা সত্ত্ব মানে কি, মালিকের সাথে জড়িত। বলো মালিকানা সত্ত্ব মানে কার সাথে জড়িত, মালিকের সাথে জড়িত। তাহলে এবার বলো তো মালিক কি করে, ব্যবসাতে ইনভেস্ট করে। বলো মালিক কি করে, ব্যবসাতে ইনভেস্ট করে। ঠিক আছে ভাইয়া? এই যে মালিক ব্যবসাতে ইনভেস্ট করে, এইটাকে বলা হয় মূলধন। বলো মালিক যেটা ব্যবসাতে ইনভেস্ট করে তাকে কি বলে, মূলধন। বলো মালিক যেটা ব্যবসাতে ইনভেস্ট করে, বলো মালিক যেটা ব্যবসাতে ইনভেস্ট করে তাকে কি বলে, মূলধন। আরেকবার বলো, মালিক যেটা ব্যবসাতে ইনভেস্ট করে তাকে কি বলে, মূলধন। ঠিক আছে? মূলধন। ওকে, তাহলে বলো মালিক যেটা ব্যবসাতে ইনভেস্ট করে তাকে বলা হয় মূলধন। ওকে, তাহলে এবার বলো তো এই মূলধনটা কে দেয়, মালিক। ওকে, আবার মালিক কি করে, মাঝে মাঝে ব্যবসা থেকে টাকা তুলে নিয়ে যায়। ব্যবসা থেকে টাকা কি করে নেয়, তুলে নিয়ে যায়। এটাকে বলা হয় উত্তোলন। তাইলে এখন কি তোমাদের কোনো বুঝতে সমস্যা আছে যে এই মূলধন এবং এই যে উত্তোলন এটা কার সাথে জড়িত, মালিকের সাথে জড়িত। মালিক ব্যবসাকে দিলে হয় মূলধন, আর মালিক ব্যবসা থেকে নিলে হয় উত্তোলন। এই যে মূলধন এবং উত্তোলন এটা কার সাথে জড়িত, মালিকের সাথে। তাইলে এখন কি বলতে পারবো, মূলধন আর উত্তোলনকে আপাতত আমরা কি বলবো, মালিকানা সত্ত্ব। বলো মূলধন আর উত্তোলনকে আপাতত আমরা কি বলবো, মালিকানা সত্ত্ব। ঠিক আছে ভাইয়া? ওকে, তাহলে আমরা আয়ও শিখলাম, ব্যয়ও শিখলাম, মালিকানা সত্ত্বও শিখলাম। এবার আমরা শিখবো সম্পদ আর দায়। তো একটু দায়টা শিখি আমরা ভাইয়া, দায়টা একটু শিখি। আচ্ছা, একটু খেয়াল করবা, দায়টা আমরা একটু শিখি। দেখো ভাইয়া, দায় মানে কি, কেউ যদি তোমার কাছে টাকা পায় সেইটাই হচ্ছে তোমার দায়। বলো দায় কাকে বলে, কেউ যদি তোমার কাছে টাকা পায় সেইটাই হচ্ছে তোমার দায়। তাহলে এবার বলো তো ব্যবসার জন্য দায় কোনটা, কারণ হিসাব বিজ্ঞান আমরা হিসাব করি ব্যবসার। ব্যবসার কাছে যদি কেউ টাকা পায় সেইটাই হচ্ছে ব্যবসার দায়। তাহলে বলো ব্যবসার কাছে যদি কেউ টাকা পায় সেটাই কি, ব্যবসার দায়। তাহলে ব্যবসা প্রতিষ্ঠান কি করে, বিভিন্ন ব্যাংক থেকে ঋণ নেয়। বিভিন্ন ব্যাংক থেকে কি করে, ঋণ নেয়। তাহলে এখন বললাম ব্যাংক ঋণ। তাহলে এবার বলো তো ভাইয়া, ব্যাংক ঋণ মানে কি, ব্যবসা ব্যাংক থেকে ঋণ নিছে, তার মানে ব্যাংক ব্যবসার কাছে কি পাবে, টাকাটা পাবে। তাহলে এটা ব্যবসার জন্য কি, দায়। তাহলে ব্যাংক ঋণ হচ্ছে ব্যবসার জন্য দায়। আচ্ছা, তাইলে এবার একটু তাকাও তো, বলো তো ভাইয়া, লিখলাম পাওনাদার। পাওনাদার মানে কি, যে টাকাটা পাবে, আর কেউ যদি ব্যবসার কাছে টাকা পায় সেটা কি, দায়। তাহলে পাওনাদার হচ্ছে ব্যবসার জন্য কি, দায়। আর এই পাওনাদারের আধুনিক নাম হচ্ছে প্রদেয়। বলো পাওনাদারের আধুনিক নাম কি, প্রদেয়। তাহলে এবার বলো তো ভাইয়া, প্রদেয়। বলো পাওনাদারের আধুনিক নাম কি, প্রদেয়। তাহলে এবার বলো তো প্রদেয় ব্যবসার জন্য কি, দায়। পাওনাদার যদি দায় হয়, প্রদেয় দায়। তাহলে দায় কাকে বলে, কেউ যদি ব্যবসার কাছে টাকা পায় সেইটাই হচ্ছে ব্যবসার দায়। কনসেপ্টটা কি ক্লিয়ার ভাইয়া? ওকে, তাহলে আমরা দেখো তো ভাইয়া, এই যে পাঁচটার মধ্যে চারটা জিনিস আগে থেকে অনেকগুলা জানি। ওকে, এবার দেখবা সম্পদের অনেক কিছু জানি। দেখো তো ভাইয়া, একটু বাস্তবে প্রমাণ দেখি তো সম্পদ আমরা চিনি কিনা। ধরো তো ভাইয়া, বলো তো ভাইয়া, তোমার পকেটে যে টাকা আছে,
তোমার পকেটে যে নগদ টাকা আছে এটা তোমার জন্য কি সম্পদ না ভাইয়া? তাহলে এখন কি আমি বলতে পারি তোমার পকেটে বা হাতে যে টাকা আছে, হাতে যে নগদ টাকা আছে, হাতে নগদ, এটা তোমার জন্য কি ভাইয়া? সম্পদ। বলো তোমার পকেটে যে হাতে নগদ টাকা আছে, এটা তোমার জন্য কি সম্পদ। তাহলে আমি কি বলতে পারি? হাতে নগদ হইছে একটা সম্পদ। বলো হাতে নগদ কি একটা সম্পদ। আচ্ছা বলো তো ভাইয়া, তোমার আব্বুর যে ব্যাংক অ্যাকাউন্টে টাকা জমা আছে, এই যে ব্যাংক অ্যাকাউন্টে টাকা জমা থাকলে এটা কি তোমাদের সম্পদ। তাহলে আমরা কি বলতে পারি? ব্যাংক জমা হচ্ছে সম্পদ, কারণ ব্যাংক অ্যাকাউন্টে কি আছে? টাকা জমা থাকলে এটা কি আমার সম্পদ। তাহলে হাতে নগদ ব্যাংক জমাতে সম্পদ, এটা কি চিনতে কারো কোনো অসুবিধা আছে ভাইয়া? কোনো চিনতে অসুবিধা আছে না? তাহলে বলো হাতে নগদ, তোমার কাছে যে হাতে নগদ টাকা আছে এটা কি তোমার সম্পদ। তোমার অ্যাকাউন্টে যে ব্যাংকে টাকা জমা আছে এটা কি তোমার সম্পদ। ওকে ডান। এবার একটা কথা মনে রাখবা, আমার কোনো টাকা যদি কারো কাছে জমা থাকে এইটা হচ্ছে আমার সম্পদ। বলো আমার কোনো টাকা যদি কারো কাছে জমা থাকে, অর্থাৎ যেইটা আমার অন্য কোথাও কি আছে? জমা আছে, এইটাও আমার সম্পদ। বলো আমার কোনো কিছু যদি অন্য এক জায়গায় জমা থাকে, অন্য কারো কাছে জমা থাকে, এটাও আমার সম্পদ। মনে থাকবে ভাইয়া? তাহলে এখন যদি আমি বলি বিনিয়োগ, কি বললাম? বিনিয়োগ। আচ্ছা দেখো তো ভাইয়া, বিনিয়োগ করছি কি এক জায়গায় আমার টাকাগুলা রাখছি, তার মানে আমার টাকাটা অন্য জায়গায় কি আছে? জমা আছে। তাহলে এবার বলো আমার কিছু টাকা যদি অন্য জায়গায় জমা থাকে, বলো এটা কি আমার সম্পদ। তাহলে বিনিয়োগ কি আমার জন্য সম্পদ। কনসেপ্টটা কি ক্লিয়ার ভাইয়া? ওকে, তাহলে বিনিয়োগ হচ্ছে একটা সম্পদ। ওকে, এইবার যদি আমি তোমাদেরকে বলি প্রাপ্য, একটু খেয়াল করতে হবে। প্রাপ্য মানে কি? এখনো পাই নাই, পাবো। প্রাপ্য মানে কি? এখনো পাই নাই, পাবো। মানে কি আমার টাকাটা আরেকজনের কাছে জমা আছে, তার মানে আমি এই টাকাটা এখনো পাই নাই, তার কাছে জমা আছে, মানে কি আমি পাবো। বলো যা আমি পাবো, আমার টাকা যদি জমা থাকে, যা আমি পাবো সেটা কি আমার সম্পদ। তার মানে প্রাপ্য হচ্ছে একটা সম্পদ। আর প্রাপ্যর আরেকটা নাম হচ্ছে দেনাদার। বলো প্রাপ্যর আরেকটা নাম কি? দেনাদার। তাহলে দেনাদারও কি একটা সম্পদ। প্রাপ্যরই সনাতন নাম হচ্ছে দেনাদার। তাহলে প্রাপ্য যদি সম্পদ হয়, দেনাদার কি আমার সম্পদ। তাহলে এবার বলো তো আমার কোনো কিছু যদি অন্যের কাছে জমা থাকে সেটা কি আমার সম্পদ। তাই প্রাপ্য মানে পাবো, এখনো পাই নাই, মানে তার কাছে কি আছে? জমা আছে। তাহলে এটা কি আমার সম্পদ। ওকে, তাহলে এবার বলো তো যা আমার হাতে মজুদ থাকবে, যেটা আমার হাতে কি থাকবে? মজুদ থাকবে। যেটা আমার হাতে মজুদ আছে সেটা কি আমার সম্পদ। তাহলে এইটাও বলতে পারি যা আমার কাছে মজুদ আছে তাও আমার সম্পদ। তাহলে আমি যদি বলি সমাপনী মজুদ পণ্য লিখলাম, সমাপনী মজুদ পণ্য। তাহলে এবার বলো তো মজুদ মানে কি? হাতে আছে। বলো যা আমার হাতে আছে সেটা কি আমার সম্পদ। তাহলে সমাপনী মজুদ পণ্য সম্পদ। এটা নিয়ে কি কারো কোনো ডাউট আছে? না। তাহলে এখন খালি আর একটু কথা বলবো, তাইলেই হয়ে যাবে। দেখো তো ভাইয়া, বলো তো তোমার বাড়িটা তোমার জন্য কি সম্পদ? জমি জমা তোমার জন্য কি সম্পদ? তোমাদের বাসার বিল্ডিংটা তোমাদের জন্য কি সম্পদ? তাই তো। তোমার বাসার আসবাবপত্রগুলা তোমার জন্য কি সম্পদ? তোমার বাসার এসি গুলো তোমার জন্য কি সম্পদ? তাইলে আমরা কি বলতে পারি এসি হচ্ছে আমার জন্য সম্পদ, আমার আসবাবপত্র হচ্ছে আমার জন্য সম্পদ, আমার বিল্ডিংগুলো হচ্ছে, দালানকোটা হচ্ছে আমার জন্য সম্পদ। তো হিসাব বিজ্ঞান বলে যা 1 বছরের বেশি ব্যবহার করি, দামটা তুলনামূলক বেশি, তার নাম হচ্ছে স্থায়ী সম্পদ। বলো কি বলছি? যা 1 বছরের বেশি ব্যবহার করি, দামটা তুলনামূলক বেশি, তার নাম হচ্ছে স্থায়ী সম্পদ। তাইলে এবার বলো তো ভাইয়া, আমি যদি বলি এসি, কি লিখলাম? এসি। বলো এসি কি একদিন দুদিন ব্যবহার করি না দীর্ঘদিন ব্যবহার করি? দীর্ঘদিন ব্যবহার করি, এবং দামটা তুলনামূলক কি বেশি। তাই এসি কে আমরা কোন সম্পদ বলবো? এসি কে আমরা বলবো স্থায়ী সম্পদ। বলো এসি কে আমরা কোন সম্পদ বলবো? স্থায়ী সম্পদ। কনসেপ্টটা ক্লিয়ার? তাহলে বলো এসি কে আমরা কি বলবো? স্থায়ী সম্পদ। বলো যা 1 বছরের বেশি ব্যবহার করি, দামটা তুলনামূলক বেশি, তার নাম কোন সম্পদ? স্থায়ী সম্পদ। তাহলে এবার বলো তো আসবাবপত্র একদিন দুদিন ব্যবহার করি না দীর্ঘদিন ব্যবহার করি? দীর্ঘদিন ব্যবহার করি। তাহলে আসবাবপত্র। তাহলে এবার বলো তো আসবাবপত্র কি? স্থায়ী সম্পদ। তাহলে এবার বলো তো মেশিন কি? স্থায়ী সম্পদ। ভূমি কি? স্থায়ী সম্পদ। দালানকোটা কি? স্থায়ী সম্পদ।
লাইসেন্স কি 1-2 দিন ব্যবহার করি না দীর্ঘদিন ব্যবহার করি? দীর্ঘদিন ব্যবহার করি। তাহলে লাইসেন্স কি? স্থায়ী সম্পদ। তাহলে হিসাব বিজ্ঞান বলে যা 1 বছরের বেশি ব্যবহার করি এবং দামটা তুলনামূলক বেশি তাকে বলা হয় স্থায়ী সম্পদ। তাহলে সবাই কি স্থায়ী সম্পদগুলো চিনতে পারছো ভাইয়া? সবাই কি স্থায়ী সম্পদ চিনতে পারছো? ওকে, ডান। তাইলে আমি যদি এখন এই 5 প্রকার হিসাবকে সামারি করি তাহলে কিভাবে করতে পারি ভাইয়া? একটু মনোযোগ দাও তো ভাইয়া। বলো, সম্পদ যা আমার হাতে আছে তা আমার সম্পদ। যা আমার কিছু টাকা যদি অন্য কারো কাছে জমা থাকে সেটাও কি আমার সম্পদ। হাতে নগদ টাকা, এটা আমার সম্পদ। ব্যাংকে জমা আছে, এটা আমার সম্পদ। যা 1 বছরের বেশি ব্যবহার করি তার নাম হচ্ছে স্থায়ী সম্পদ। ওকে, দায় কাকে বলে? কেউ যদি তোমার কাছে টাকা পায় সেটাকে বলা হয় দায়। যেমন ব্যাংক থেকে ঋণ নিলে কি হয়? দায় তৈরি হয়, কারণ ব্যাংক আমার কাছে কি পাবে? টাকাটা পাবে। ওকে, আয় কাকে বলে? যেসব কারণে টাকাটা আসে আর টাকাটা ফেরত দেওয়া লাগতেছে না সেটাকে বলতেছি আমরা আয়। যেমন বিক্রি করলে কি হয়? আয় হয়। বিনিয়োগের সুদ পেলে কি হয়? আয় হয়। কমিশন পাইলে কি হয়? আয় হয়। এবার ব্যয় কাকে বলে? যেসব কারণে আমাদের কাছ থেকে পকেট থেকে টাকা চলে যাচ্ছে আর ফেরত পাচ্ছি না তাকে বলা হয় ব্যয়। কেমন? বলো, ক্রয় করলে কি হয়? ব্যয়। ভাড়া দিলে কি হয়? ব্যয়। কর্মচারীর বেতন, বলো বেতন কি আমরা পাই? অনেকে কিন্তু এই জায়গাটা ভুল করো, নিজেকে গরিব কর্মচারী ভাবো। বলো বেতন আমরা কার জায়গা থেকে চিন্তা করব? ব্যবসার জায়গা থেকে। বলো বেতন কি ব্যবসা পায় না তার কর্মচারীকে দেয়? বেতন হচ্ছে তার কর্মচারীকে দেয়, ব্যবসা তার কর্মচারীকে বেতনটা দেয়। তাহলে এটা বলো তো ব্যবসার জন্য আয় হবে না ব্যয় হবে? ব্যয়। তাহলে বেতন কি? ব্যবসার জন্য ব্যয়। কনসেপ্টটা কি ক্লিয়ার? ওকে। আর মালিকানা সত্ত্ব, বলো তো মালিকের সাথে জড়িত কে? মালিক যেটা ব্যবসাকে দেয় তার নাম হচ্ছে মূলধন, আর মালিক যেটা ব্যবসা থেকে টাকা নিয়ে যায় তার নাম হচ্ছে উত্তোলন। তাহলে মূলধন আর উত্তোলন এটা কে দেয়? এটা কার সাথে জড়িত? মালিকের সাথে জড়িত। তাহলে আমরা মূলধন আর উত্তোলনকে কি বলবো আপাতত? মালিকানা সত্ত্ব। এতটুকু কি সবাই ক্লিয়ার ভাইয়া? এতটুকু ক্লিয়ার? ওকে, এতটুকু যদি ক্লিয়ার হয়, আমার আর একটু কথা আছে, একটু তাকাবা। কয়েকটা জিনিসে একটু প্যাচ লাগে। ধরো আমি লিখলাম বেতন, তারপরে লিখলাম বকেয়া বেতন, তারপরে লিখলাম অগ্রিম বেতন। এই 3টা জিনিস একটু খেয়াল করবা, তাইলে ব্যাপারটা ক্লিয়ার হয়ে যাবে। খেয়াল করবা মনোযোগ দিয়ে। আচ্ছা, মনোযোগ দিয়ে একটু শুনবা। বেতন, বকেয়া বেতন, অগ্রিম বেতন, 3টা জিনিসের মধ্যে বলতো বেতন কি ব্যবসা পায় না তার কর্মচারীকে দেয়? বলো বেতন কি ব্যবসা পায় না তার কর্মচারীকে দেয়? আমরা কার হিসাব করি? ব্যবসার। বলো ব্যবসা কি বেতন পায় না তার কর্মচারীকে দেয়? কর্মচারীকে কি দেয়? তাহলে বেতন ব্যবসার জন্য কি একটা ব্যয়। বলো বেতন ব্যবসার জন্য কি একটা ব্যয়। ওকে, বকেয়া বেতন দ্বারা কি বুঝতেছো বলো তো ভাইয়া? বকেয়া বেতন মানে হচ্ছে ব্যবসা প্রতিষ্ঠান কর্মচারীকে এখনো বেতনের টাকাটা দেয় নাই, মানে কর্মচারীর বেতনের টাকাটা কি আছে? বকেয়া আছে, মানে কর্মচারীকে এখনো বেতনের টাকা আমরা দেই নাই। তার মানে কর্মচারী ব্যবসার কাছে কি পাবে? টাকাটা পাবে, তাই না ভাইয়া? বকেয়া বেতন মানে কি? বেতনটা বকেয়া আছে, তার মানে কর্মচারীকে আমরা এখনো টাকাটা দেই নাই। তার মানে কর্মচারী আমাদের কাছে কি পাবে? ব্যবসার কাছে টাকাটা পাবে। আর কেউ যদি ব্যবসার কাছে টাকা পায় সেটা কি? ব্যবসার দায়। তার মানে বকেয়া বেতন হচ্ছে দায়। ওকে, এবার অগ্রিম বেতন মানে কি একটু বুঝি। অগ্রিম বেতন, অগ্রিম বেতন, অগ্রিম বেতন দ্বারা বোঝাচ্ছে আমরা কর্মচারীকে অগ্রিম টাকাটা দিয়ে দিছি, বেতনটা দিয়ে দিছি। মানে সে এখনো কাজ করে নাই কিন্তু তাকে আমরা কি করছি? অগ্রিম টাকাটা দিয়ে দিছি। তাহলে এবার বলো তো ভাইয়া, সে তো কাজ করে নাই, কাজ করলে না আমার ব্যয় হইতো। সে তো কাজ করে নাই, অগ্রিম আমি কি করছি? টাকাটা দিয়ে দিছি। মানে যেই টাকাটা থাকার কথা আমার পকেটে, আমার পকেটে নাই, আমি টাকাটা তাকে কি করছি? অগ্রিম দিয়ে দিছি। তাহলে কি এবার আমি বলতে পারি আমার পকেটের টাকাটা, মানে টাকাটা থাকার কথা আমার কাছে, আমার পকেটের টাকাটা জাস্ট অন্যজনের কাছে কি আছে? জমা আছে। মানে অগ্রিম দিছি মানে কি? সে তো কাজ করে নাই, কাজ করলে খরচ হইতো, সে তো কাজ করে নাই। তাহলে অগ্রিম বেতন দ্বারা বোঝাচ্ছে আমি অগ্রিম টাকাটা তাকে দিছি। মানে কি? টাকাটা থাকলে হলো আমার পকেটে, যেটা আমার পকেটে না থেকে আরেকজনের কাছে কি আছে? জমা আছে। তাহলে অগ্রিম বেতন দ্বারা বোঝাচ্ছে কর্মচারীকে অগ্রিম দিছি, মানে আমার টাকাটা তার কাছে কি আছে? জমা আছে। বলো যা আমার জমা থাকে তাকে কি বলে? সম্পদ। তাহলে অগ্রিম বেতন কি ভাইয়া? সম্পদ। বলো অগ্রিম বেতন মানে কি? বেতনের টাকাটা অগ্রিম দিছি, সে কিন্তু কাজ করে নাই, কাজ করলে ব্যয় হইতো। অগ্রিম দিছি মানে কি? এই টাকাটা থাকলে হইলে আমার পকেটে, কারণ আমার পকেটে নাই, জাস্ট ওর কাছে কি আছে? কর্মচারীর কাছে জমা আছে।
বললো যা আমার জমা থাকবে তা কি আমার সম্পদ। তাহলে অগ্রিম বেতন কি ভাইয়া সম্পদ। কনসেপ্টটা কি ক্লিয়ার? এই তিনটা জিনিস একটু ব্যাপার খেয়াল করবো, অনেক সময় প্যাচ থাকে। বেতন, বেতন মানে কর্মচারীর বেতন দিয়ে দিছি, ব্যয় সে কাজ করছে বেতন নিয়ে গেছে ব্যয়। বকেয়া বেতন মানে সে কাজ করছে কিন্তু টাকা এখন আমি দেই নাই, তার মানে সে আমার কাছে টাকা পাবে দায়। আর অগ্রিম বেতন মানে সে এখনো কাজ করে নাই, কাজ করলে আমার ব্যয় হইতো। অগ্রিম বেতন মানে আমি তাকে টাকাটা কি করছি অগ্রিম দিছি, মানে টাকাটা আমার তো দেওয়ারই কথা না, এই টাকাটা থাকার কথা আমার পকেটে কিন্তু আমি দিয়ে দিছি, তার মানে আমার পকেটে টাকাটা তার কাছে কি আছে জমা আছে, তাইলে এটা আমার সম্পদ। বলো যা আমার জমা থাকবে তা কি আমার সম্পদ। ওকে, এখন আর একটু কথা আছে, মনোযোগ দিয়ে সবাই শুনবা। আর একটু কথা আছে, আচ্ছা খুবই মনোযোগ দিয়ে শুনবা। আচ্ছা মনে রাখবা, এই যে আমরা সম্পদ পড়ছি, ঠিক আছে ভাইয়া, এই সম্পদের আছে আরেকটা প্রকারভেদ, বিপরীত সম্পদ। বলো সম্পদের কি আছে? বিপরীত সম্পদ। এই যে আমরা দায় পড়ছি, দায়ের আছে আবার বিপরীত দায়। এই যে আয় পড়ছি, আয়ের আছে বিপরীত আয়। এই যে ব্যয় পড়ছি, ব্যয়ের আছে বিপরীত ব্যয়। এই যে মালিকানা সত্ত্ব পড়ছি, মালিকানা সত্ত্বের আছে বিপরীত মালিকানা সত্ত্ব। মানে কি দাঁড়ালো? প্রতিটারই কি আছে বিপরীত আছে। বলো সম্পদেরও বিপরীত আছে, দায়েরও বিপরীত আছে, আয়েরও বিপরীত আছে, ব্যয়েরও বিপরীত আছে, মালিকানা সত্ত্বেরও বিপরীত আছে। তাহলে বলো তো ভাইয়া প্রতিটি হিসাবেরই কি আছে বিপরীত আছে। সম্পদের যেমন বিপরীত আছে, দায়ের যেমন বিপরীত আছে, প্রতিটারই কি আছে বিপরীত আছে। তাইলে এখন আমাদেরকে শিখতে হবে বিপরীত জিনিসটা কি। এখন আমরা শিখব বিপরীত জিনিসটা কি, যে বিপরীত জিনিসটা কি। ওকে খেয়াল করবা বিপরীত জিনিসটা কি। ধরো আমি লিখলাম ক্রয়, লিখলাম ক্রয়। ধরো আমি কিনছি 1000 টাকার জিনিস। ওকে, তাহলে এবার বলো তো কিনলে কি হয়? টাকা চলে যায়। কিনলে কি হয়? কোনো কিছু কিনো তার মানে তোমার টাকা কি হয়ে যাবে? চলে যাবে। আর চলে গেলে কি হবে ভাইয়া? তোমার ব্যয় হবে, তোমার পকেট ফাঁকা হবে, তার মানে তোমার কি হবে? ব্যয় হবে। তাহলে ক্রয়কে আমরা অ্যাকাউন্টিং এর ভাষায় বলি ব্যয়। আচ্ছা, তো কেনার পরে আমি 300 টাকার জিনিস ফেরত দিয়ে দিছি, এটারে বলে ক্রয় ফেরত। এটাকে কি বলে? ক্রয় ফেরত। ঠিক আছে ভাইয়া? ঠিক আছে, ওকে। তাইলে এবার বলো তো ভাইয়া, এখন যদি আমি তোমাদেরকে বলি যে তোমাদের মাসুদ ভাই 1000 টাকার জিনিস কিনছে, এর মধ্যে 300 টাকার জিনিস ফেরত দিয়ে দিছে, তাহলে এবার তোমাদের মাসুদ ভাই কয় টাকার জিনিস কিনলো? তাইলে ভাইয়া এখন কি আর বলবা যে 1000 টাকার জিনিস কিনছে? না, 1000 কিনছিলাম, এখন 300 কি করে দিছি? ফেরত দিয়ে দিছি। তার মানে তোমাদের মাসুদ ভাইয়ের এখন সর্বশেষ ক্রয় কত? তার মানে সর্বশেষ ক্রয় হচ্ছে 700 টাকা, তাই না ভাইয়া? তাহলে এই ক্রয় থেকে ক্রয় ফেরতটা কি করে দিলা? বাদ দিয়ে দিলা। এইটাকে বলে নিট ক্রয়। বলে এটাকে কি বলে? নিট ক্রয়। তাহলে নিট ক্রয়, এই নিট শব্দের অর্থ আমরা শিখে নেব। বলো নিট মানে হচ্ছে সর্বশেষ অবস্থা। বলো নিট মানে কি? সর্বশেষ অবস্থা। তার মানে নিট ক্রয় মানে কি? ক্রয়ের সর্বশেষ অবস্থা। যদি বলি নিট বিক্রয় মানে কি? বিক্রয়ের সর্বশেষ অবস্থা। যদি বলি নিট প্রাপ্য মানে কি? প্রাপ্যের সর্বশেষ অবস্থা। যদি বলি নিট লাইলা মানে কি? লাইলার সর্বশেষ অবস্থা। যদি বলি নিট পরিমণি মানে কি? পরিমণির সর্বশেষ অবস্থা। তাহলে এবার বলো তো নিট ক্রয় মানে কি? ক্রয়ের সর্বশেষ অবস্থা। তাহলে আমি তোমাদেরকে এখন পর্যন্ত যে তথ্য দিছি, যে ধরো তোমাদের মাসুদ ভাই 1000 টাকার জিনিস ক্রয় করছে, এর মধ্যে 300 টাকার জিনিস ফেরত দিয়ে দিচ্ছে। তাহলে এবার বলো তো তোমাদের তথ্য অনুযায়ী তোমাদের মাসুদ ভাইয়ের সর্বশেষ ক্রয় কত? তোমাদের মাসুদ ভাইয়ের সর্বশেষ ক্রয় হচ্ছে 700 টাকা। এটাকে বলা হয় নিট ক্রয়। মানে কি? এখন পর্যন্ত যত তথ্য পাইছি সে অনুযায়ী ক্রয়ের সর্বশেষ অবস্থা হচ্ছে কত টাকা? 700 টাকা। এটাকে বলা হয় নিট ক্রয়। কনসেপ্টটা কি ক্লিয়ার ভাইয়া? তাহলে এবার একটু তাকাও তো ভাইয়া, বলো তো কিনলে কি হয়? ব্যয় হয়। বলো কিনলে কি হয়? ব্যয়। তাহলে ক্রয়কে অ্যাকাউন্টিং এর ভাষায় কি বলবো আমরা? ব্যয়। ঠিক আছে ভাইয়া? আচ্ছা, এবার দেখো তো এই কেনার পরে যখন আমি ফেরত দিছি তখন আমার এই ব্যয়টা কি বাড়তেছে না কমতেছে? বলতো ফেরতের কারণে এই 1000 টাকা যে ব্যয়টা ছিল, ব্যয়টা কি হয়ে গেল? কমে গেল। আর কমে যাওয়ার কারণে এইটাকে বলা হয় বিপরীত ব্যয়। বলো এটাকে কি বলা হয়? বিপরীত ব্যয়। তাহলে এবার শুনা নেই বিপরীতের সংজ্ঞাটা শিখবো। ঠিক আছে ভাইয়া? ওকে, তাহলে বলো ক্রয় ফেরতকে তাহলে কি বলে? বিপরীত ব্যয়। তাহলে বিপরীত কাকে বলে মনে রাখবা। বলো যেটা ব্যয়কে কমাই তার নাম হইছে বিপরীত ব্যয়। বলো যেটা ব্যয়কে কমাবে তার নাম কি? বিপরীত ব্যয়।
যেটা আয়কে কমাবে তার নাম হবে বিপরীত আয়, যেটা দায়কে কমাবে তার নাম হবে বিপরীত দায়, যেটা সম্পদকে কমাবে তার নাম হবে বিপরীত সম্পদ, যেটা মালিকানা সত্ত্বকে কমাবে তার নাম হবে বিপরীত মালিকানা সত্ত্ব। অর্থাৎ যেটা সম্পদকে কমায় তার নাম বিপরীত সম্পদ, যেটা আয়কে কমায় তার নাম বিপরীত দায়, যেটা দায়কে কমায় তার নাম বিপরীত দায়। তার মানে বিপরীত মানে যেটা যেটাকে কমায় সেটা হচ্ছে সেটার বিপরীত। তাহলে দুই একটা উদাহরণ দেখি। বলো তো ভাইয়া, বিক্রয়, ধরো আমি বিক্রি করছি 500 টাকা, ঠিক আছে, ধরো 5,000 টাকা বিক্রি করলাম, কত? 5,000 টাকা। তাহলে এবার বলো তো ভাইয়া, বিক্রয়কে অ্যাকাউন্টিং এর ভাষায় কি বলে? আয়। বলো, বিক্রয়কে অ্যাকাউন্টিং এর ভাষায় বলে কি বলে? আয়। এখন ধরো আমি বিক্রি করছিলাম 500 টাকা, 5,000 টাকা, এর মধ্যে যাদের কাছে বিক্রয় করছি সে বিক্রয় করছিলাম, সে কি করে দিল? আমাকে ফেরত দিল, বিক্রয় ফেরত, ধরো ফেরত দিল 2,000। আচ্ছা সরি, আরেকটু একটু সুন্দর করে দিই তোমাদেরকে, তাহলে তোমাদের আরো ব্যাপারটা ক্লিয়ার হবে। ধরো আমি বিক্রি করছিলাম 5,000 টাকা, ঠিক আছে, 5,000 টাকা বিক্রি করছে। আচ্ছা, তাহলে বলো তো বিক্রি করলে কি হয়? লাভ হয়, মানে আয় হয়। ওকে, এবার যার কাছে বিক্রি করছি 5,000 টাকা, সে কি করছে? বলতেছে ভাইয়া একটু ডিসকাউন্ট দেন, ঠিক আছে। তখন যখন এত সুন্দর করে ভাইয়া বলছে ডিসকাউন্ট তো একটু দেওয়াই লাগে, তা আমি কি করলাম? এবার কিছু ডিসকাউন্ট দিলাম। এই ডিসকাউন্টকে বলা হয় বিক্রয় বাট্টা। বাট্টা মানে তোমরা ইংরেজিতে যেটা ভাব মাইরা বলো ডিসকাউন্ট, অ্যাকাউন্টিং এর ভাষায় এই ডিসকাউন্টকে বলে হয় বাট্টা, ঠিক আছে ভাইয়া। তোমরা যাকে বলো ডিসকাউন্ট, অ্যাকাউন্টিং এর ভাষায় তার নাম কি? বাট্টা। তাহলে এবার বিক্রয় বাট্টা মানে আমি তাকে কি করলাম? ডিসকাউন্ট দিলাম। ধরো ডিসকাউন্ট দিলাম তাকে 300 টাকা, ডিসকাউন্ট দিলাম 300 টাকা। তাহলে এবার বলো তো ভাইয়া, আমি বিক্রি করছিলাম 5,000, কিন্তু বাস্তবে কি আর আমার বিক্রয় 5,000 আছে? নাই, কারণ 5,000 বিক্রি করার পরে ডিসকাউন্ট দিয়ে দিছি কত টাকা? 300 টাকা। তাহলে এবার বলো তো তোমাদের মাসুদ ভাইয়ের সর্বশেষ বিক্রয় কত? 5,000 বিক্রি করছিলাম, কিন্তু 300 টাকা বার কি করে দিছি? ডিসকাউন্ট দিয়ে দিছি। তাহলে মাসুদ ভাইয়ের বিক্রয় কি আর 5,000 আছে? না। তাহলে এবার বলো তো মাসুদ ভাইয়ের সর্বশেষ বিক্রয় কত? এখন পর্যন্ত তথ্য অনুযায়ী মাসুদ ভাইয়ের সর্বশেষ বিক্রয় হয়েছে 4,700। এই যে সর্বশেষ বিক্রয়, তার নাম সর্বশেষ অবস্থাকে বলা হয় নিট। তার মানে বিক্রয়ের সর্বশেষ অবস্থা হচ্ছে 4,700 টাকা, এটাকে বলা হয় নিট বিক্রয়, মানে বিক্রয়ের সর্বশেষ অবস্থা। তাহলে এবার একটু তাকাও তো ভাইয়া, বলো বিক্রয় মানে কি? আয়। বলো বিক্রয় মানে কি? আয়। এখন বলো তো বিক্রয় ডিসকাউন্ট মানে বিক্রয় বাট্টা হওয়ার কারণে আয়টা কি বাড়লো না আয়টা কমে গেল? কমে গেল। তাই এই বিক্রয় বাট্টার নাম হয়েছে বিপরীত আয়। বলো বিক্রয় বাট্টার নাম কি? বিপরীত আয়। কেন? কারণ এটা আয়টাকে কি করছে? কমাচ্ছে। তাহলে সহজ ভাষায় যেটা আয়কে কমায় তাকে বলা হয় বিপরীত আয়, যেটা সম্পদকে কমায় বিপরীত সম্পদ, যেটা দায়কে কমায় বিপরীত দায়। যেমন আরেকটা উদাহরণ দেখি, বললাম বিক্রয় ফেরত। তাহলে বিক্রি করলে আয় হয়, এন্ড ফেরতের কারণে কি আয় বাড়তেছে না কমতেছে? কমতেছে। তাই বিক্রয় ফেরতকে বলবো আমরা বিপরীত আয়। ঠিক সেম তোমরা আমাকে বলো তো পাওনাদার। তাহলে দেখি পারছো কিনা? পাওনাদার। বলো পাওনাদারকে কি বলে? আমরা পড়ছিলাম পাওনাদারকে কি বলে? বলো পাওনাদার মানে কি? যে আমার কাছে টাকাটা পাবে। বলো তো কেউ আমাদের কাছে টাকা পাইলে সেটাকে কি বলে? এই যে পাওনাদার। বলো কেউ যদি আমাদের কাছে টাকা পাই, পাওনাদার। পাওনাদার মানে কি? যে আমার কাছে টাকা পাবে। আর কেউ যদি আমার কাছে টাকা পায় সেটা কি আমার দায়। তাহলে পাওনাদার মানে কি? দায়। তাহলে এবার একটু মনোযোগ দিয়ে শুনবা, পাওনাদার যদি দায় হয়, এবার তাহলে তোমরা খেয়াল করবা, হ্যাঁ? আচ্ছা, খেয়াল করো। তাহলে বলো পাওনাদার মানে কি? দায়। বলো পাওনাদার মানে কি? দায়। এখন যদি আমি বলি পাওনাদার বাট্টা সঞ্চিতি, পাওনাদার বাট্টা সঞ্চিতি। বলো পাওনাদার মানে কি? দায়। এখন বাট্টা মানে কি? ডিসকাউন্ট। বলো বাট্টা মানে কি? ডিসকাউন্ট। তার মানে ডিসকাউন্ট হওয়ার কারণে এই পাওনাদার দায়টা কি বাড়তেছে না কমতেছে? পাওনাদার মানে দায় ছিল, আর ডিসকাউন্ট হওয়ার কারণে দায়টা কি হয়ে যাচ্ছে? কমে যাচ্ছে। দায়টা কি হয়ে যাচ্ছে? কমে যাচ্ছে। তাই পাওনাদার বাট্টা সঞ্চিতিকে আমরা বলবো বিপরীত দায়, কারণ এটা দায়কে কি করছে? কমাচ্ছে। কনসেপ্টটা কি ক্লিয়ার ভাইয়া? তাহলে এবার আমরা সহজ ভাষায় বলতে পারি, যেটা সম্পদকে কমায় তার নাম বিপরীত সম্পদ, যেটা দায়কে কমায় তার নাম বিপরীত দায়, যেটা আয়কে কমায় তার নাম বিপরীত আয়, যেটা মালিকানা সত্ত্বকে কমায় তার নাম হচ্ছে বিপরীত মালিকানা সত্ত্ব। ঠিক আছে ভাইয়া? ওকে, তাহলে আমরা আজকের ক্লাসটা যদি একটু সামারি করি, কিভাবে সামারি করতে পারি সবাই তাকাও তো ভাইয়া। বলো আধুনিক পদ্ধতিতে হিসাব কয় প্রকার? 5 প্রকার। কি কি? সম্পদ, দায়, আয়, ব্যয়, মালিকানা সত্ত্ব। প্রত্যেকটা 5 প্রকার হিসাবের কি আছে? বিপরীত আছে। সম্পদের বিপরীত আছে, দায়ের বিপরীত আছে, আয়ের
বিপরীত আছে, মালিকানা সত্ত্বেরও বিপরীত আছে, ব্যয়েরও বিপরীত আছে। তাহলে বিপরীত মানে কি? যেটা ব্যয়কে কমায় তার নাম বিপরীত সম্পদ, যেটা আয়কে কমায় বিপরীত আয়, যেটা দায়কে কমায় বিপরীত দায়, যেটা সম্পদকে কমায় বিপরীত সম্পদ, যেটা মালিকানা সত্ত্বকে কমায় বিপরীত মালিকানা সত্ত্ব। তো এভাবে তোমরা প্রতিটা টপিকে ক্লাস পেতে হলে আমাদের পেজের সাথে থাকবা। ইনশাল্লাহ প্রতিটি অধ্যায়েরই প্রতিটি টপিকের উপরে আমরা ধারাবাহিকভাবে তোমাদের ক্লাস দিয়ে থাকবো। আজকে এই পর্যন্তই, ধন্যবাদ সকলকে।